সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা প্রথম বর্ষের 23তম অনলাইন ক্লাস। বৃত্তের প্রথম চ্যাপ্টার শেষ হলো গত ক্লাসে। এখন আর একটা অঙ্ক করিয়ে আমরা দ্বিতীয় চ্যাপ্টারের বেসিক আলোচনায় চলে যাব। প্রথম যে অঙ্কটা করব সেটি হচ্ছে একেবারে সর্বশেষ অঙ্ক, সেটি বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে হবে। এইটা এই বইয়ের 19-এর 5 নাম্বার অঙ্ক। বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে হবে। তবে হয়তো তোমরা যে ভাবতেছো যে এত সোজা অঙ্ক কীভাবে পরীক্ষাতে আসে। বৃত্তের যে সমীকরণটা দেওয়া আছে এটা কিন্তু পোলার আকারে দেওয়া আছে, প্রদত্ত সমীকরণ। সমীকরণ যেটি দেওয়া আছে সেটি হচ্ছে r = 6 cos θ প্লাস 4 sin θ। এইটা হচ্ছে বৃত্তের সমীকরণ, যেটা পোলার আকারে দেওয়া আছে। এই বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে দেখো, কেন্দ্র ব্যাসার্ধ যদি বের করতে হয় তাহলে পোলার আকার থেকে আমরা কার্তেশীয় আকারে এটাকে কনভার্ট করতে হবে। কার্তেশীয় আকারে নেওয়ার জন্য r দ্বারা গুণ করে দিলাম, তাহলে r² = 6r cos θ প্লাস 4r sin θ। r দ্বারা গুণ করে দিলাম। তাহলে আমরা জানি পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্কের সম্পর্ক এই ধরনের। r² = x² প্লাস y²। আর তুমি দেখো x হচ্ছে r cos θ, y r sin θ, এটা আমরা জানি। এই জিনিসগুলো আমরা এখানে বসাবো। তাহলে এইদিকে দাঁড়াচ্ছে x² প্লাস y², আর এখানে হচ্ছে 6x, ওই r cos θ = x, আর sin θ = y প্লাস 4y। এইবার আমরা এটাকে পক্ষান্তর করে ফেলি। পক্ষান্তর করে ফেলার পরে আমরা এটাকে সাজাবো। কিভাবে সাজাবো দেখো, x² প্লাস y² প্লাস 2gx, 2g মানে এখানে -3 x প্লাস 2fy, 2 - 2 y প্লাস c = 0, c এর মান 0। আমাদেরকে কেন্দ্র ব্যাসার্ধ বের করতে বলছে, সুতরাং কেন্দ্র আমরা জানি যে x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0 হলে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -g - f। এগুলার চিহ্নের বিপরীত -3 আছে এই জন্য +3, -2 আছে এই জন্য +2, এটা হচ্ছে কেন্দ্র। তারপরে দেখো ব্যাসার্ধ, দেখো ব্যাসার্ধ = √g² মানে 3² প্লাস f² - c মানে এখানে 0। তাহলে 9 9 4 13, তাহলে √13। তাহলে আমরা কেন্দ্র পেলাম, ব্যাসার্ধ পেলাম। এভাবে দেখো, যদি আমাদের বৃত্তের সমীকরণটা যদি পোলার আকারে থাকে, আমরা কার্তেশীয় আকারে কনভার্ট করার পরে তার কেন্দ্র ব্যাসার্ধ বের করতে পারি। আচ্ছা, এইবার দেখো আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাচ্ছি। বৃত্তের বেসিক আলোচনা মানে 4B চ্যাপ্টারের যে বেসিক আলোচনাগুলো আমাদের দরকার সেটা দেখো। দ্বিতীয় চ্যাপ্টারের মধ্যে একটা শব্দ তুমি সবসময় পাবে, এটা হচ্ছে স্পর্শক। স্পর্শক স্পর্শক কি? সোজা কথা, স্পর্শক হচ্ছে একটা সরল রেখা। যেমন ধরো এইটা একটা বৃত্ত, এইটা একটা স্পর্শক মানে যেটা স্পর্শ করেছে। তাহলে দেখো, স্পর্শক বলতে আমি বুঝবো যে একটি সরল রেখা প্রাথমিকভাবে, যেটা কোনো বক্ররেখাকে একটা বিন্দুতে স্পর্শ করে। এখানে বক্ররেখা বলতে অবশ্যই বৃত্ত। এই বৃত্তকে যদি এই সরলরেখাটা স্পর্শ করে তখন কি হবে আমরা দেখি। তখন বৃত্তের কেন্দ্র থেকে যদি সরলরেখার উপর লম্ব দূরত্ব বের করি, এটা = হবে বৃত্তের ব্যাসার্ধ। যেমন ধরো একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে আর একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। বলল যে সরলরেখাটি বৃত্তটির স্পর্শক কিনা যাচাই করো, পরীক্ষা করো। তখন আমরা কি করব? তখন আমরা করব যে বৃত্তের সমীকরণ থেকে তার কেন্দ্র ব্যাসার্ধ বের করে নিব। বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র ব্যাসার্ধ বের করে নিব। তারপর কেন্দ্র থেকে সরলরেখার উপর লম্ব দূরত্ব বের করব। ওই লম্ব দূরত্ব যদি বৃত্তটির ব্যাসার্ধের সমান হয়
তখন বলবো যে এই সরলরেখাটি বৃত্তটিকে স্পর্শ করে। দেখো যদি যেমন ধরো এই সরলরেখাটি আমরা দেখতে পাচ্ছি বৃত্তকে স্পর্শ করে নাই, ছেদ করেছে। তাহলে কেন্দ্র থেকে যদি এইটার উপর লম্ব দূরত্ব অঙ্কন করি সেটা অবশ্যই ব্যাসার্ধ থেকে ছোট হবে। মানে কেন্দ্র থেকে কোনো রেখার উপর লম্ব দূরত্ব যদি ব্যাসার্ধ থেকে ছোট হয় তখন ওই সরলরেখাটা বৃত্তটির তো স্পর্শক নয়, বৃত্তটিকে ছেদ করেছে। আর যদি কোনো সরলরেখা মনে করো এটা আরেকটা রেখা, কেন্দ্র থেকে এটার উপর লম্ব দূরত্ব বের করলাম, এই লম্ব দূরত্বটা ব্যাসার্ধ থেকে বড় হয়ে গেছে, তখন বুঝতে হবে যে এই সরলরেখাটি বৃত্তটিকে ছেদ করে নাই, স্পর্শ করে নাই, একেবারে বাইরে। মানে আমি কি বলতে চাচ্ছি শোনো, আমি বলতে চাচ্ছি একটা সরলরেখা এবং একটা বৃত্তের মধ্যে এই তিনটা সম্পর্কের যে কোনো একটা সম্পর্ক হবে, হয় স্পর্শক, নাইলে ছেদক, নাইলে কোনোটি নয়। এই স্পর্শক কখন হবে? যদি লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হয়। ছেদক কখন হবে? যদি লম্ব দূরত্ব ব্যাসার্ধ থেকে ছোট হয়। ছেদ কিংবা স্পর্শ কোনোটি হবে না যদি লম্ব দূরত্ব ব্যাসার্ধ থেকে বড় হয়। এটা ছবি থেকে আমাদের স্পষ্ট। এবার দেখো অবিলম্ব, আরেকটা শব্দ তুমি দেখবা, অবিলম্ব। অবিলম্ব কি? অবিলম্ব হচ্ছে যেমন ধরো এটা স্পর্শক, অবিলম্ব একটা সরলরেখা যেটা স্পর্শকের স্পর্শ বিন্দুতে ওই স্পর্শকের উপর লম্বকে বলা হচ্ছে অবিলম্ব। এটা স্পর্শক, এটা অবিলম্ব। এই স্পর্শক এবং অবিলম্বের মধ্যে সম্পর্ক হচ্ছে তারা একটা আরেকটার উপর লম্ব। যেই বিন্দুতে এই সরলরেখাটি বৃত্তটিকে স্পর্শ করে এই অবিলম্বও সেই বিন্দু দিয়ে যায়, কিন্তু কথা হচ্ছে যে অবিলম্ব ওই স্পর্শকের উপর লম্ব। আর অবিলম্ব সবসময় বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে যদি বৃত্তের অবিলম্ব হয়। এই কথাগুলো আমরা একটু মনে রাখলে আমরা বোধহয় পারতে পারি। দেখো যে জিনিসটা বলেছিলাম এটা হচ্ছে কোনো সরলরেখা কোনো বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত। এইটা আমরা একটু দেখব। দেখো এবার আমরা স্পর্শকের সমীকরণ একটা সূত্র দেখো, যেমন ধরো একটা বৃত্তের সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0, এটা যে কোনো একটা বৃত্তের সমীকরণ। এই বৃত্তের উপর একটা নির্দিষ্ট বিন্দু আছে, মনে করো বৃত্ত এটা, বৃত্তের উপর কোনো একটা বিন্দু, মনে করো এখানে একটা বিন্দু, বিন্দুটির স্থানাঙ্ক দেখো x1 y1। এখন ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণ, মানে এত বৃত্তের x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তাহলে দেখো এত বৃত্তের এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে x1 + y1 + g × x + x1 + f × y + y1 + c = 0। এটা কিসের সমীকরণ? স্পর্শকের সমীকরণ। কোন বৃত্তের? এই বৃত্তের। এই বৃত্তের উপরে যদি কোনো বিন্দু জানা থাকে সরাসরি এই সূত্র দিয়ে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করা যাবে। এখানে তো এটা একটা নির্দিষ্ট বিন্দু হতে পারে 2, 3, তাহলে x1 = 2 হবে, y1 = 3 হবে, বসিয়ে দিলে পরে হয়ে যাচ্ছে। দেখো পরিবর্তনটুক মনে রাখার জন্য আমি কিছু কথা বলছি। পরিবর্তনটুক কীভাবে হলো? x² যেখানে ছিল সেখানে হয়েছে x × x1, y² পরিবর্তিত হলো y × y1, 2x পরিবর্তিত হয়ে হলো x + x1, আর 2y পরিবর্তিত হয়ে হলো y + y1। এই পরিবর্তনটুক এই ধরনের, এগুলো যদি একটু মনে রাখতে পারি তাহলে যে কোনো বৃত্তের সমীকরণ জানলে তার উপর নির্দিষ্ট একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ আমরা জানতে পারি। এটা হচ্ছে কোনো বৃত্তের উপর কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করা। আর স্পর্শকের সমীকরণ পেলে আমরা অবিলম্বের সমীকরণও পেয়ে যাব। এবার দেখো আমি বলছি
বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে একটা বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। মনে করো এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বৃত্ত আছে, এখানে একটা বিন্দু আছে, বিন্দুটার স্থানাঙ্ক মনে করো x1 y1, আর বৃত্তের সমীকরণ মনে করি x² + y² + 2gx + 2fy + c = 0। এটা বৃত্তের সমীকরণ। একটা বিন্দু, সেটা বৃত্তের বাইরে। তাহলে এই বিন্দু থেকে বৃত্তের উপরে স্পর্শকের দৈর্ঘ্য বের করবো। আগে স্পর্শক অঙ্কন করো, এটা মনে করো স্পর্শক। এই যেই বিন্দুতে স্পর্শ করেছে, স্পর্শ বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব, এটাকে বলা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। মানে কোনো বিন্দু থেকে একটা বৃত্তের উপর স্পর্শকের দৈর্ঘ্য বের করা। স্পর্শক ইচ্ছা করলে ওদিকেও অঙ্কন করা যাবে, এটাও কিন্তু একটা স্পর্শক। দূরত্ব একই আসবে। স্পর্শকের দৈর্ঘ্য এখান থেকে এখানে যে দৈর্ঘ্য হবে, এখান থেকে এখানে একই দৈর্ঘ্য হবে। তাহলে যেই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে, সেটা x1 y1 বিন্দু থেকে x² + y² + 2gx + 2fy + c = 0 বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে স্পর্শকের দৈর্ঘ্য কি? এই বিন্দুটা এখানে বসিয়ে দিব, x1² y1² 2gx1 2fy1 + c। এখানে বসিয়ে রুট করে দিলে এটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। মানে কোনো বিন্দু থেকে একটা বৃত্তের উপর স্পর্শকের দৈর্ঘ্য বের করার সূত্র। আর মনে রাখতে হবে, কোনো বিন্দু যদি বৃত্তের বাইরে অবস্থান করে, এই বিন্দু থেকে বৃত্তের উপর দুটো স্পর্শক অঙ্কন করা যাবে। আর যদি কোনো বিন্দু যদি বৃত্তের উপরে হয়, তাহলে সেখানে একটা মাত্র স্পর্শক অঙ্কন করা যাবে। আর বিন্দুর ভিতরে হলে তো স্পর্শক অঙ্কন করা যাবে না, অঙ্কন করা যাবে না, সেটা ছেদক হয়ে যাবে। এই কথাগুলো যদি মনে রাখি, তাহলে আমরা অঙ্ক আশা করি একটু একটু করতে পারবো। আবার দেখো, আরেকটু জিনিস আমরা পড়ি, দুটো বৃত্তের সাধারণ স্পর্শকের সমীকরণ। যেমন এইটা একটা বৃত্ত, এইটা আরেকটা বৃত্ত, দুটো বৃত্ত আলাদা আলাদা। এগুলো সাধারণ স্পর্শক। সাধারণ স্পর্শক হচ্ছে এই লাইনটি, এগুলোকে বলে সাধারণ স্পর্শক। কমন ট্যানজেন্ট স্পর্শক মানে ট্যানজেন্ট, মানে এই রেখাটাই বৃত্তকে স্পর্শ করেছে, এই বৃত্তকে স্পর্শ করেছে, আবার এই রেখাটিও এই বৃত্তকে স্পর্শ করেছে, এই বৃত্তকে স্পর্শ করেছে। এই জন্য এগুলোকে বলে সাধারণ স্পর্শক। আরও স্পর্শক হতে পারে, যেমন এইটা স্পর্শক হতে পারে সাধারণ স্পর্শকের মধ্যে, আর একটা হতে পারে এইভাবে হতে পারে। এগুলোকে বলে তির্যক সাধারণ স্পর্শক। সবগুলোই স্পর্শক। এই দুটাকে বলবে যে সরল সাধারণ স্পর্শক, আর এই দুটাকে বলবে যে তির্যক সাধারণ স্পর্শক। এগুলো আমরা অঙ্ক তেমন একটা নেই, জাস্ট কনসেপ্ট দেওয়া আর কি সাধারণ স্পর্শক সম্পর্কে। অঙ্ক যখন আসবে তখন আমরা এটা করে ফেলব। এবার দেখো, আমরা উদাহরণে চলে যাচ্ছি। আচ্ছা, আরও কিছু আলোচনা বাকি আছে। দুটো বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ। দুটো বৃত্ত, মনে করো দুটো বৃত্ত এভাবে ছেদ করেছে, দুটো বৃত্ত একে অপরকে ছেদ করেছি, এটাকে বলে সাধারণ জ্যা। মানে এইটা এই বৃত্তেরও জ্যা, ওই বৃত্তেরও জ্যা। তাহলে দুটো বৃত্তের সমীকরণ যদি জানা থাকে, সাধারণ জ্যার সমীকরণ হলো যে একটা বৃত্তের সমীকরণ থেকে আরেকটা বৃত্তের সমীকরণ বিয়োগ করলে যেই সমীকরণটা থাকে, সেটাই সাধারণ জ্যায়ের সমীকরণ। এতটুকু মনে রাখলে পরেই চলবে। কি বলেছি আমি? দুটো বৃত্ত যদি পরস্পরকে ছেদ করে, তাহলে এইটাকে বলে সাধারণ জ্যা। তাই বৃত্তের সমীকরণ থেকে সাধারণ জ্যা পাওয়ার নিয়ম হচ্ছে যে বৃত্তের একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ বিয়োগ করলে যেটুকু আসবে সেটা হচ্ছে বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ। হ্যাঁ, এইবার আমরা মোটামুটিভাবে অঙ্কতে চলে যেতে পারবো। তাহলে যাওয়ার আগে আমরা সংক্ষেপে আরেকটু আলোচনা করি। প্রথমে আমরা পড়লাম যে স্পর্শক। স্পর্শক কী পড়লাম? স্পর্শক হচ্ছে একটা সরলরেখা, যেটা একটা কোনো বৃত্তকে একটা বিন্দুতে স্পর্শ করে মাত্র। তো স্পর্শক কখন হবে? যদি ওই বৃত্তের কেন্দ্র থেকে রেখাটির উপর লম্ব দূরত্ব বৃত্তটির ব্যাসার্ধের সমান হয়, তাহলে সরলরেখাটি বৃত্তটির স্পর্শক হবে। আর যদি সমান না হয়, তাহলে স্পর্শক হবে না।
আরেকটা সূত্র পড়লাম, বৃত্তের সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এই বৃত্তের উপর একটা বিন্দুর স্থানাঙ্ক জানা আছে x1 y1 বিন্দু, সেই বিন্দুতে সরাসরি স্পর্শকের সমীকরণ বের করা যাবে। x1 প্লাস y1 প্লাস g ইন্টু এক্স প্লাস x1 প্লাস f ইন্টু ওয়াই প্লাস y1 প্লাস c। পরিবর্তনটুক মনে রাখার জন্য আমি কতগুলো জিনিস লিখে দিয়েছি এখানে, এগুলো একটু দেখবা। তারপরে আমরা কি পড়লাম, তারপরে পড়ছি যে আমরা বৃত্তের বাইরে কোনো বিন্দু থেকে ওই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, বাইরে কোনো বিন্দু থেকে একটা বৃত্তের উপর দুটো স্পর্শক অঙ্কন করা যাবে। স্পর্শক অঙ্কন করার পরে স্পর্শ বিন্দু থেকে ওই বিন্দুর যে দূরত্ব সেটাকে বলা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। এইটাও নিতে পারো, এইটাও নিতে পারো, দুইটা একই আসবে। ওই বিন্দুটা সরাসরি বৃত্তের সমীকরণে বসিয়ে রুট করে দিলে পরে চলে আসবে। দেখো, তাইলে আমরা একটা উদাহরণের অঙ্ক করছি। উদাহরণটা হচ্ছে যে 174 পৃষ্ঠার, এখানে উদাহরণটার নাম্বার নেই, প্রশ্ন পড়ে আমি বুঝিয়ে দিব, এটা অনেকবার পরীক্ষাতে আসছে। সেটি বলা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 81। এই বৃত্তের একটি জিআইয়ের মধ্যবিন্দু হচ্ছে -2 3। ওই জিআইয়ের সমীকরণ বের করতে হবে। এই বৃত্তের জিআইয়ের মধ্যবিন্দু, জিআর মধ্যবিন্দু কি দেওয়া আছে -2 3। ওই জিআটির সমীকরণ বের করতে হবে, এই ছিল আমাদের প্রশ্ন। একটা বৃত্তের জিআইয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, জিআইয়ের সমীকরণ বের করতে বলা হচ্ছে। আচ্ছা, মনে করো বৃত্ত, মনে করো এটা আমরা একটা রাফ ছবি আঁকলাম, বৃত্ত মনে করো এটি। এই বৃত্তের সমীকরণ থেকে দেখো আমরা এটাকে কি লিখতে পারি, এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা 9 স্কোয়ার লিখতে পারি। তাইলে কেন্দ্র কত, কেন্দ্র হচ্ছে 0 0, কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0 0 এবং ব্যাসার্ধ হচ্ছে 9। আমরা মনে করলাম যে জিআর, বৃত্তটির জিয়া হচ্ছে এবি, বৃত্তটির কেন্দ্র হচ্ছে 0 0। জিআইয়ের মধ্যবিন্দু এবি এর মধ্যবিন্দু সি এর স্থানাঙ্ক দেওয়া আছে -2 3। এখন আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে যে জিআইয়ের সমীকরণ বের করতে হবে, এই এবি এর সমীকরণ। দেখো, বৃত্তের সমীকরণ থেকে আমরা পেলাম বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0 0 আর জিআইয়ের মধ্যবিন্দু তো দেওয়া আছে। তাহলে বৃত্তের কেন্দ্র এবং জিআইয়ের মধ্যবিন্দু ওই জিআর উপর লম্ব, এটা একটা উপপাদ্য ছিল। কোনো জিআইয়ের মধ্যবিন্দু এবং কেন্দ্রের সংযোজক সরলরেখা ওই জিআর উপর লম্ব। তাইলে মধ্যবিন্দু দেওয়া আছে -2 3, কেন্দ্র দেওয়া আছে 0 0। আমরা আগে ওসি রেখার সমীকরণ বের করব। এটা একটু লিখতে হবে, মনে করি বৃত্তটির কেন্দ্র ও, এই কথাটা লিখতে হবে, এবং জিআ এবি জিআইয়ের মধ্যবিন্দু সি -2 3, এই কথাটা লিখে তারপর এখানে আসতে হবে। ওবি রেখার সমীকরণ, ওবি রেখার সমীকরণ না ওসি রেখার সমীকরণ, এই দুইটা বিন্দুগামী রেখার সমীকরণ কি হবে, এক্স মাইনাস x1 x1 মাইনাস x2 ওয়াই মাইনাস y1 ইকুয়াল টু ডিভাইডেড বাই y1 মাইনাস y2। তাইলে আমরা কি লিখতে পারি, -3x ইকুয়াল টু 2y, और আমরা লিখতে পারি 3x প্লাস 2y ইকুয়াল টু 0। এটা কার সমীকরণ, এটা ওসি রেখার সমীকরণ। এখন এবি হবে ওসি এর উপর লম্ব, তাইলে এত এর উপর লম্ব রেখার সমীকরণ কি হবে, লম্ব রেখার সমীকরণ। এইটার উপর লম্ব রেখার সমীকরণ হবে 2x মাইনাস 3y প্লাস কে ইকুয়াল টু 0। আমরা পড়েছিলাম সহগগুলো পাল্টাবে, কনস্ট্যান্ট পাল্টাবে, চিহ্ন পাল্টাবে, লম্ব রেখার সমীকরণ হচ্ছে এইটা, এটাকে 1 নাম্বার দিয়ে রাখি। এখন এটাও কিন্তু ওই -2 3 বিন্দু দিয়ে যায়, যেহেতু ওহা -2 3 বিন্দুগামী, এই বিন্দু দিয়ে যায়, তাহলে বিন্দুটা দ্বারা সিদ্ধ হবে। সুতরাং -4 -9 প্লাস কে ইকুয়াল টু 0 और কে ইকুয়াল টু হচ্ছে 13।
সুতরাং নির্ণয় জ্যায়ের সমীকরণ আমরা পেয়ে গেলাম। নির্ণয় জ্যায়ের সমীকরণ ওই ক্যার মানটা এখানে বসিয়ে দিই। নির্ণয় জ্যায়ের সমীকরণ ক্যার মানটা এখানে বসিয়ে দিই। 2x - 3y + 13 = 0, এটা হচ্ছে নির্ণয় জ্যায়ের সমীকরণ আমরা পেয়ে গেলাম। তাইলে এবার দেখো আমরা প্রশ্নমালার উদাহরণে চলে যাচ্ছি। উদাহরণ 1 নাম্বার থেকে। উদাহরণ 1 নাম্বার আমাদেরকে বলতেছে যে px + qy = 1 রেখাটি x² + y² = a² বৃত্তকে স্পর্শ করে। মানে এই রেখাটি px + qy = 1 রেখাটি x² + y² = a² বৃত্তকে স্পর্শ করে সেটা বলা হচ্ছে। এখন আমাদের কি করতে হবে? আমাদেরকে দেখাতে হবে যে PQ বিন্দুটি একটা বৃত্তের উপর অবস্থিত। এই বিন্দুটি একটা বৃত্তের উপর অবস্থিত। এই বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত। দেখো কি বলা আছে, এই রেখাটি বৃত্তটিকে স্পর্শ করে সেটা বলা হচ্ছে। আমাদের কি করতে হবে? আমাদের দেখাতে হবে যে PQ বিন্দুটি তাহলে একটা বৃত্তের উপরে অবস্থান হবে। আমরা আগে প্রদত্ত বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র ব্যাসার্ধ বের করে নেব। লিখো প্রদত্ত বৃত্তের সমীকরণ x² + y² = a², और এটাকে লিখতে পারি x - 0² + y - 0² = a²। সুতরাং কেন্দ্র কি পেলাম? কেন্দ্র পেলাম 0, 0। ব্যাসার্ধ কি পেলাম? ব্যাসার্ধ পেলাম a। কেন্দ্র 0, 0, ব্যাসার্ধ a। এখন যেহেতু px + qy - 1 = 0, আমি 1টাকে এই পারে নিয়ে আসছি। এত বৃত্তটি নয়, এত রেখাটি হবে। এটা তো রেখার সমীকরণ। এত রেখাটি ওই বৃত্তকে স্পর্শ করে। যেহেতু এত রেখাটি ওই বৃত্তকে স্পর্শ করে, তখন কি হবে? কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বের করো। p × 0 + q × 0 - 1 ডিভাইডেড বাই √p² + q²। এই লম্ব দূরত্ব = হচ্ছে ওই বৃত্তের ব্যাসার্ধ। এইটাকে যদি আমি সরল করি, আমি লিখতে পারি যে 1/p² + q² হচ্ছে a², और p² + q² 1/a²। দেখো p² + q² 1/a²। তাহলে দেখো এইটা যেমন xy চলক বিশিষ্ট একটা বৃত্তের সমীকরণ, এটা p এবং q চলক বিশিষ্ট একটা বৃত্তের সমীকরণ, যাহা p ও q চলক বিশিষ্ট একটি বৃত্তের সমীকরণ। একটি বৃত্তের সমীকরণ। তাইলে আমরা কি বলতে পারবো? তাইলে আমরা বলতে পারবো যে PQ বিন্দুটি একটা বৃত্তের উপর অবস্থিত। সুতরাং যেমন XY বিন্দুটি এটার উপর অবস্থিত, PQ বিন্দুটি এটার উপর অবস্থিত, সেটা বলা যাবে। সুতরাং PQ বিন্দুটি, এই বিন্দুটি একটা বৃত্তের উপর অবস্থিত। এই বিন্দুটি একটি বৃত্তের উপর অবস্থিত। তাহলে দেখো আমরা এই অঙ্কটা পেরেছি। এবার দেখো উদাহরণ 2, আমরা প্রশ্ন বুঝে তারপরে আমরা অঙ্কতে চলে আসতে পারব। উদাহরণ 2 বলেছে এত বৃত্তের স্পর্শক এত রেখার উপর লম্ব, স্পর্শকের সমীকরণ নির্ণয় করো।
কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 ইকুয়াল টু 0 বৃত্তের এই বৃত্তের স্পর্শক, এত বৃত্তের স্পর্শক যেটা এত রেখার উপর লম্ব 3x মাইনাস 4y প্লাস 5 ইকুয়াল টু 0 রেখার উপর লম্ব হতে পারে। মনে করো বৃত্ত এখানে, কথার কথা বৃত্ত এটা, রেখা মনে করো এটা, তাহলে এই রেখার উপর লম্ব এবং এই বৃত্তকে স্পর্শ করে এইগুলোর সমীকরণ বের করতে বলা হচ্ছে এই ধরনের। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছি আমরা। হ্যাঁ, তাহলে আমরা কি করব, আমরা আগে প্রদত্ত বৃত্তের সমীকরণ লিখে তার কেন্দ্র ব্যাসার্ধ বের করে ফেলবো। এইটার কেন্দ্র ব্যাসার্ধ বের করে ফেলবো। বের করার পরে এটার উপর লম্ব রেখার সমীকরণ বের করব। এইটা তো এই রেখাটার সমীকরণ, এটার উপর লম্ব রেখার সমীকরণ হবে 4x প্লাস 3y প্লাস k ইকুয়াল টু 0। এখন সেইটা যদি ওই বৃত্তকে স্পর্শ করে, বৃত্তটার কেন্দ্র থেকে রেখাটির উপর লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। সেইটাকে ক্যালকুলেশন করলে k এর মান বেরিয়ে আসবে। প্রদত্ত সমীকরণটা কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 ইকুয়াল টু 0। এটাকে সাজিয়ে লিখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু মাইনাস 2 ইন্টু ওয়াই প্লাস মাইনাস 4 ইকুয়াল টু 0। সুতরাং কেন্দ্র কি, সুতরাং কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ 1 2 কেন্দ্র। ব্যাসার্ধ কি, ব্যাসার্ধ হচ্ছে রুট আর জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে 2 2 কোনো 4, 4 4 8 1 9 3, কেন্দ্র 1 2 ব্যাসার্ধ 3। এখন দেখো 3x মাইনাস 4y প্লাস 5 ইকুয়াল টু 0 রেখার উপর লম্ব রেখার সমীকরণ। লম্ব রেখার সমীকরণ কি আসবে, লম্ব রেখার সমীকরণ হবে 4x প্লাস 3y প্লাস k ইকুয়াল টু 0। এটাকে 1 নাম্বার দিয়ে রাখি। এখন যদি 1 নং রেখাটি ওই বৃত্তকে স্পর্শ করে তখন কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধে সমান হবে। যেহেতু 1 নং রেখাটি ওই বৃত্তকে স্পর্শ করে, সুতরাং কেন্দ্র 1 2 থেকে এটার উপর লম্ব দূরত্ব বের করো। 4 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 2 প্লাস k ডিভাইডেড বাই রুট আর 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এই লম্ব দূরত্ব ইকুয়াল টু এই বৃত্তের ব্যাসার্ধ 3। তাহলে দেখো 4 1 4 6 10 10 प्लस k डिवाइडेड बाय रूट आर ऑफ 5 स्क्वायर इक्वल टू 3 और 10 प्लस k परम मान इक्वल टू होच्छे 3 5 15। सूतरां 10 प्लस k परम मान चिन्ह तुलले प्लस माइनस 15 पजिटिव चिन्ह यदि नी ताहले k इक्वल टू पाচ্ছি 5, नेगेटिव चिन्ह यदि नी k एर मान कि पाচ্ছি, k एर मान पाচ্ছি -25। पजिटिव चिन्ह निले k इक्वल टू 15 माइनस 10 और नेगेटिव चिन्ह निले k इक्वल टू -15 माइनस 10। सूतरां निर्णय स्पर्शकेर समीकरण स्पर्शकेर समीकरण कि आसबे, ताहले निर्णय स्पर्शकेर समीकरण एकटा होबे जे 4x प्लस 3y प्लस 5 इक्वल टू 0 एवं 4x प्लस 3y माइनस 25 इक्वल टू 0। एटी होच्छे उदाहरण 2। उदाहरण 2।